চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে। দেশ বিদেশে স্ত্রী সন্তানের সম্পদ খোঁজ করছে দুদক। বিশ্ব ইজতেমায় দিল্লির মাওলানা সাদকে অংশ নেওয়ার অনুমতির দাবিতে সড়ক অবরোধ, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান। বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমিরের শিক্ষার্থীদের কলেজ ক্লোজ ডাউন কর্মসূচি, পরিস্থিতি সামলাতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। টাঙ্গাইলের মধুপুরে বাস পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষ, ড্রাইভার সহ ৪ জনের মৃত্যু, গুরুতর আহতরা হাসপাতালে। গভীর নলকূপ অপারেটর নিয়োগে নতুন নীতিমালা বিএমডিএর, জামানত বাড়ানোর কমবে সেচ ঘণ্টা, আবাদ কমার শঙ্কা। এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হিজবুল্লাহ ও লেবানন সরকার, যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ বলছেন লেবানিজ কর্মকর্তা। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান আদালত এই দাবি মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানী নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এদিকে কামরুল ইসলাম এবং তার স্ত্রী সন্তানের নামে থাকা দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজে ইতিমধ্যে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এবারে বিশ্ব ইজতেমায় দিল্লির মাওলানা সাদ কান্ধলম্ভিকে আসার সুযোগ চেয়ে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দিয়েছে তার অনুসারীরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে স্মারকলিপি গ্রহণ করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম। পরে সড়ক ছেড়ে দেয় সাদপন্থীরা। এর আগে সকাল ৯টার মাওলানা সাদ কান্ধলভিকে ইজতেমায় অংশগ্রহণের অনুমতি দেবার দাবি নিয়ে যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে সাদপন্থী তাবলিগ জামাতের সাথীরা। এ সময় পুলিশের বাধার মুখে প্রধান বিচারপতির বাসভবনে বিপরীত পাশে অবস্থান নেয় তারা। এরপর তাদের একটি প্রতিনিধির দলের সাথে এ কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সময় মুরব্বীরা সরাসরি ডক্টর ইউনূসের সাথে দেখা করতে চাইলে প্রেস সচিব তাদের বার্তা গুরুত্ব সহকারে প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেবার আশ্বাস দিলে সন্তুষ্ট হয়ে অবস্থান কর্মসূচি ত্যাগ করেন মুরব্বীরা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনড় তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এরই মধ্যে ক্লাস বর্জন করেছে তারা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য তিতুমির কলেজ ক্লোজ ডাউনের পাশাপাশি ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করবেন শিক্ষার্থীরা। এর আগে সোমবার রাতে ক্যাম্পাসের সামনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিতুমির ঐক্যের সদস্যরা। সোমবার রেললাইনে অপ্রীতিকর ঘটনায় দুঃখ প্রকাশ করে তারা বলেন, আহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। মঙ্গলবার স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা সহ ৪ জন নিজেরা বৈঠক করবে, তারপর প্রতিনিধি দলকে জানানো হবে। এ বিষয়ে আরো জানাতে তিতুমির কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, আন্দোলন নিয়ে কি বলছে শিক্ষার্থীরা, সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। তিতুমির কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে কিন্তু আসলে গতকাল সারাদিন মহাখালী রেল লাইন এবং মহাখালীর আশেপাশের সড়কগুলো অবরোধ করেছিল তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এরপরে আজকেও কিন্তু তারা আসলে তিতুমির কলেজে অবস্থান নিয়েছে। তিতুমির কলেজ ক্লোজ ডাউন, অর্থাৎ কলেজের সকল ধরনের কার্যক্রম থেকে বিরত রয়েছে কলেজের শিক্ষার্থীরা। আজকে রাস্তায় অবরোধ না করলেও তারা কিন্তু আসলে কলেজে অবস্থান নিয়েছে এবং সকাল থেকে সকল শিক্ষার্থী কিন্তু বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আসলে স্লোগান দিয়ে যাচ্ছে, মিছিল করছে কলেজ ক্যাম্পাসে। এবং তারা সকালে আসলে এখানে বেশ কিছু পুলিশ মোতায়েন করার প্রতিবাদেও কিন্তু আসলে সকাল থেকে বিক্ষোভ মিছিল করছে। এখানে শিক্ষার্থীরা বসে বিক্ষোভ করছেন। আমরা শিক্ষার্থীদের কাছে আসলে জানতে চেয়েছিলাম, আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। আপনারা তো তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন করছেন, গতকালকে আন্দোলন করেছেন, আসলে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যৌক্তিকতাটা কি একটু বলুন। আচ্ছা বলি, একটা বিশ্ববিদ্যালয় কেন গঠন করা হয়? উচ্চশিক্ষা মান নিশ্চিত করার জন্য। কিন্তু আমরা যখন কলেজ পর্যায়ে থাকি, উচ্চশিক্ষার মান নিশ্চিত কখনোই হয় না, কারণ এখানে একজন গবেষক টিচার থাকে না। গবেষক টিচার ছাড়া কখনো উচ্চশিক্ষার মান নিশ্চিত করা যায় না। সেই সাথে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়, আমরা আমাদের টিচাররা পাঠদান করে কিন্তু কোশ্চিন করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে কোনো সমন্বয় নাই, সিলেবাসের সাথে মিল নাই। আমরা একটা মানে বৈষম্য শিকার হচ্ছি, যেখানে আমাদের লাইফ, এডুকেশন লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমরা একটা সুষ্ঠু এবং স্থায়ী সমাধান চাই। এর জন্য আমরা এই আন্দোলনে বসেছি, তিতুমির বিশ্ববিদ্যালয় চাই।
শিক্ষার্থীরা যেটি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকার কারণে আসলে তাদের যে একাডেমিক সহ বিভিন্ন জটিলতা সৃষ্টি হচ্ছে সেই জটিলতা থেকে তারা আসলে মুক্তি চান। আমরা আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই। আপনারা তো গতকালকে কর্তৃপক্ষের সঙ্গে 12 জন প্রতিনিধি বসেছিল, সর্বশেষ কি আপডেট আসলে তারা কি বলছে? তারা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার সাথে তারা সকলে বসবে, তারপরে আজকে একটা যৌক্তিক সমাধান তারা আমাদের কাছে জানাবে। আপনারা আসলে পরবর্তী পদক্ষেপ কি নেবেন বিশ্ববিদ্যালয়ের দাবি না মানা হলে? আমাদের পরবর্তী যে স্টেপ বা আমাদের পরবর্তী যে কর্মসূচি সেটি আমরা আমাদের নিরাপত্তার সাথে এখন আমরা পাবলিশ করতে চাচ্ছি না। যদি যৌক্তিক দাবি না আসে আমাদের আন্দোলন চলবে, এটুকুই আপনাদেরকে বলতে চাচ্ছি। শিক্ষার্থীরা আসলে কিন্তু তাদের দাবিতে অনড়। আসলে তারা যেটি বলছেন যে তাদের দাবি আসলে যৌক্তিক। তারা দীর্ঘদিন ধরেই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকার কারণে তাদের বিভিন্ন জটিলতা হচ্ছে, একাডেমিক মানোন্নয়ন স্বরূপ পরীক্ষার কার্যক্রম শুরু, বিভিন্ন ধরনের সমস্যার কথা তারা বলছেন। এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই বিশ্ববিদ্যালয়ের দাবি মেনে নেওয়া না হবে তারা তাদের আন্দোলন আসলে চালিয়ে যাবে। এই ছিল তিতুমির কলেজের সামনে থেকে আমার কাছে সর্বশেষ রানা। সাকিব, ধন্যবাদ আপনাকে। তিতুমির কলেজ প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। স্বচ্ছতা ফেরাতে 44, 45 ও 46তম বিসিএস পরীক্ষায় নতুন করে সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে পিএসসি জানায় 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিল করা হয়েছে। পুনরায় নতুন করে মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। 45তম বিসিএস এর খাতা আবারও মূল্যায়ন করা হবে বলে জানানো হয়। এদিকে 46তম বিসিএস এর প্রিলিমিনারিতে পুনরায় ফল প্রকাশ করবে পিএসসি। তবে নতুন করে টেকানো হবে আগের উত্তীর্ণদের সমসংখ্যক প্রার্থীকে, অর্থাৎ আরও 10,000-এর বেশি প্রার্থী নতুন করে সুযোগ পাবেন। প্রশ্নফাঁস, মন্ত্রীদের সুপারিশে ক্যাডার নিয়োগ সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে গত জুলাইয়ে চরম সমালোচনার মুখে পড়ে সরকারের স্বায়ত্তশাসিত এই সংস্থাটি। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ 32 বছর করে অধ্যাদেশ জারি করা হয়েছে। সোমবার রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এই অধ্যাদেশ জারি করা হয়। এই অধ্যাদেশ সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ 2024 নামে অভিহিত হবে। এটি অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্র সংস্কার এগিয়ে নিতে আরও 5টি কমিশন ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্যদের নাম প্রকাশ করে সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জাতীয় অধ্যাপক AK আজাদ খানকে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান হয়েছেন সাংবাদিক কামাল আহমেদ। শ্রম অধিকার বিষয়ক সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান হিসেবে থাকবেন শিরিন পারভিন হক, আর স্থানীয় সরকার সংস্কার কমিশনের নেতৃত্ব দেবেন অধ্যাপক তোফায়েল আহমেদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে 90 দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করবে কমিশন। এ নিয়ে পূর্ণাঙ্গ সংস্কার কমিশনের সংখ্যা দাঁড়ালো 11টিতে। টাঙ্গাইলে বাস পিকআপ সংঘর্ষে নিহত হয়েছে 4 জন। মঙ্গলবার ভোর 5:30টার দিকে মধুপুর পৌর শহরের মালাউড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী বিনিময় বাসের সাথে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যায়। মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারজানা আফরোজ জেমি জানায়, গুরুতর আহতরা অবস্থায় পিকআপ থাকা উদ্ধার 2 জনকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েছেন হত্যা চেষ্টা মামলায় 2 দিনের রিমান্ডে থাকা দেশ টিভির এমডি আরিফ হাসান। সোমবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানী নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয়। গেল শনিবার দিবাগত রাতে স্কুল ছাত্র সজীব হত্যা চেষ্টার সাজানো মামলায় তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। রোববার বিকেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে 3 দিনের রিমান্ড চাইলে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
ওয়ার্কশপে কাজ করতে গিয়ে ৩.৫ বছর আগে হাত হারানো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ১৩ বছর বয়সী শিশু নাইম হাসান নাহিদকে ৩০ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দিতে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গেল ১২ জানুয়ারি শিশু নাইমকে ৩০ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দিতে নির্দেশ দেন হাইকোর্ট। চলতি বছরের এপ্রিল মাসের মধ্যে ১৫ লাখ টাকা ডিপোজিট এবং ডিসেম্বরের মধ্যে বাকি ১৫ লাখ টাকা জমা দিতে বলা হয়। ১০ বছর পর নাইম এ টাকা উত্তোলন করতে পারবে। একই সঙ্গে শিশুটি এইচএসসি পাস না করা পর্যন্ত তাকে প্রতি মাসে ৭,০০০ টাকা করে দিতে বলা হয়। ভৈরবের নূর ইঞ্জিনিয়ার্স ওয়ার্কশপের মালিককে। সে অ্যাবেল থাকা সত্ত্বেও সে নানাবিধভাবে কূটকৌশল করে এই ছেলেটিকে তার পাওনা থেকে বঞ্চিত করেছে। যদিও যৎসামান্য অ্যাওয়ার্ড ছিল, যৎসামান্য ক্ষতিপূরণ ছিল তার জীবন এবং তার পেইন, তার যন্ত্রণার তুলনায়। আমরা আশা করি আজকে তার অ্যাপিল ডিসমিসের মাধ্যমে এই ইয়াকুব আর কোনো ছলছাতুরির আশ্রয় নেবে না। সে এই ছেলেটির ক্ষতিপূরণ যথাযথ নির্দেশনা মোতাবেক দিবেন এবং মাসে ৭,০০০ করে তার পড়ালেখার খরচ চালাবেন। এটি আমরা আজকে প্রত্যাশা করি। দেখছেন সংবাদ দুপুর। আইন মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রম নিয়ে ব্রিফ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছি আমরা, এটা আপনারা জানেন। এটা আমাদের অন্যতম প্রধান এজেন্ডা ছিল। এরপর চিফ প্রসিকিউটর সহ ১১ জন প্রসিকিউটরকে নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া স্পেশাল প্রসিকিউটরাল অ্যাডভাইজার হিসাবে বিদেশি এবং দেশি বিশেষজ্ঞ পর্যায়ের আইনজীবীরা নিয়োগ প্রাপ্ত হচ্ছেন। বিদেশি যিনি আছেন ওনার নিয়োগপত্র সম্পন্ন হয়েছে আজকে, আপনারা ২-১ দিনের মধ্যে জানবেন। দেশি যিনি আছেন আইন বিশেষজ্ঞ, ওনারটা প্রসেসের মধ্যে রয়েছে, আশা করি এই সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে। এছাড়া অ্যাটর্নি জেনারেল অফিসে ২৩৯ জন আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এই ২২৯ জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে। আমরা কিছু আইনগত সংস্কারের কাজ করেছি। তার মধ্যে সবচেয়ে প্রধান যেটা, সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা ছিল 1973-তে, সেখানে কিছু কিছু মারাত্মক বিচ্যুতি কথা বিভিন্ন দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলো বলেছিলেন। বিভিন্ন সময়ে আমাদের এখানে সিভিল সোসাইটিও বলেছিলেন। আমরা যখন এটা সংস্কারের উদ্যোগ নিলাম, আমরা চেয়েছি বিচারটা যেন বৈশ্বিক পর্যায়ে, দেশীয় পর্যায়ে গ্রহণযোগ্য হয়, একই সাথে এটার মাধ্যমে যেন সুবিচার নিশ্চিত করা হয়। এই জন্য আমরা ব্যাপক কনসালটেশন করেছি। আপনারা দেখেছেন আমরা ওপেন গোল টেবিল বৈঠক করেছি। এরপর দেশি বিদেশি বিভিন্ন এক্সপার্ট, ৩ জন বিদেশি এক্সপার্ট সহ প্রায় কমপক্ষে ২০ থেকে ২৫ জন এক্সপার্টের আমরা ওপিনিয়ন নিয়েছি। আমরা চেষ্টা করেছি একটা অসাধারণ একটা সংশোধনী করার জন্য, যেটা এই বিচারের গুরুত্ব, এই বিচারের আপনার যৌক্তিকতা, বিচারের গ্রহণযোগ্যতা অনেক বাড়িয়ে দিবে। আগামীকাল উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সেই অ্যামেন্ডমেন্টটা তোলা হবে। উপদেষ্টা পরিষদ গ্রহণ করলে এটা আগামী ধরেন সম্ভবত বৃহস্পতিবারের মধ্যে এটা আইনে পরিণত হবে। তারপর প্রসিডিউরালে যতদিন লাগে, ২-৩ দিন আর কি। এছাড়া আমরা বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন অধ্যাদেশ ২০২৪, জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ ২০২৪ সহ মোট ১০টি আইন প্রণয়নে ভেটিং সহযোগিতা প্রদান করেছি। এছাড়া ৯৫টি প্রজ্ঞাপন, ৩৩টি বৈদেশিক চুক্তি ও সমঝোতা স্মারকে ভেটিং করা হয়েছে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এই ভেটিংগুলোর মধ্যে, প্রজ্ঞাপনের মধ্যে একটা কথা উল্লেখ করে বুঝতে পারবেন যে ১১টা যে সংস্কার কমিশন হয়েছে, এই পুরা জিনিসটার ভেটিং আমরা আইন মন্ত্রণালয় থেকে করেছি। এছাড়া আমরা কিছু নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি। একটা তো আপনাদের বলেছি যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে সাইবার সুরক্ষা আইন যেটা করা হবে, সেটা ড্রাফটটা আমরা করে দিয়েছি। এই ড্রাফটটা আমরা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে পাঠাবো। ওনারা যদি কোনো ইনপুট দেন, তারপরে এটা খুব অচিরেই এটাকে আপনার জারি করার ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আমরা একটা খুব বড় পদক্ষেপ নিতে যাচ্ছি, এটা হচ্ছে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে বিচারক নিয়োগ নিয়ে। আপনারা জানেন বিভিন্ন সময় সরকারের আমলে অনেক অভিযোগ উত্থাপিত হতো। তো এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা আইন প্রণয়নের চেষ্টা করছি। এ ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য আমি আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশনের কাছেও গিয়েছিলাম। ওনারাও আমাদের সাহায্য করছেন। এমনকি আমাকে প্রধান বিচারপতি জানিয়েছেন যে ওনাদেরও একটা উদ্যোগ রয়েছে এই ধরনের একটা আইন করার জন্য, যাতে আমরা উচ্চ আদালতে নিরপেক্ষ, যোগ্য, দক্ষ, সৎ বিচারক পাই। এটা আপনারা নিশ্চয়ই জানেন, উচ্চ আদালতে যদি আমরা এই ধরনের বিচারক পাই, তাহলে রুল অব ল প্রতিষ্ঠার ক্ষেত্রে, মানবাধিকার বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা ওনারা রাখতে পারবেন। এই আইনটা নিয়ে আমাদের অনেক
উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। এই আইনটা আই বিলিভ সম্ভবত সপ্তাহ 2 মধ্যে আমরা করে ফেলতে পারবো। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. রাজধানী ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত কমিটি 8 মাসের প্রতিবেদন দাখিল না করায় উষ্মা প্রকাশ করেছে হাইকোর্ট। একই সঙ্গে আগামী 12 জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গেল 29 জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির রিপোর্টকে লোক দেখানো ও হাস্যকর বলে মন্তব্য করেছিলেন হাইকোর্ট। গেল 8 জানুয়ারি রাজধানী ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শিশু আয়ান মারা যায়। 2023 সালের 30 ডিসেম্বর বাড্ডার সাতারকুলের এই হাসপাতালটিতে আয়ানের সুন্নতে খতনা করা হয়। তখন তাকে অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করা হয়, কিন্তু তার আর জ্ঞান ফেরেনি। ভুল চিকিৎসা এবং অবহেলার কারণে আয়ানের মৃত্যু অভিযোগ মামলা করেন তার বাবা শামীম আহমেদ। অনারেবল হাইকোর্ট ডিভিশন এই বিষয়টিকে খুবই গুরুত্বের সাথে নিয়েছেন এবং যেহেতু এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং তিনি এবং লর্ডশিপ বলেছেন যে এই মামলাটি সুচারুরূপে পরিচালনার জন্য আমাদের প্রয়োজন এই তদন্ত কমিটির সেই রিপোর্টটি। তো আগামী 12/1/2025 অর্থাৎ 12 জানুয়ারি 2025 তারিখে এই রিপোর্টটি সাবমিটের জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশন সেই তদন্ত কমিটিকে গাইডলাইন দিয়েছেন। গভীর নলকূপে অপারেটর নিয়োগে নতুন নীতিমালা করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ। এতে আগের তুলনায় বেশি জামানত দিতে হবে অপারেটরদের, কমবে সেচ ঘণ্টা। ফলে শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত বরেন্দ্র অঞ্চলে আবাদ কমার শঙ্কায় কৃষকরা। যদিও বিএমডিএ বলছে অপারেটর নিয়োগে দুর্বৃত্তায়ন কমাতে এমন নীতিমালা। কাজী শাহেদের প্রতিবেদন। যদি 980 ঘন্টা করে চলে এই মৌসুমে, তাহলে আপনার আলুতে অর্ধেক করে স্কিমে আলু চাষ হবে না, প্লাস আলু পরবর্তী যে ইরি ধান হয় সেটা না করার জন্য মৌখিকভাবে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন ওনাদের প্রকৌশলীরা বিভিন্নভাবে। রাজশাহীর তানোর উপজেলার পলাশী গ্রামের চাষি আয়ুব আলী জমিতে ধান কাটা শেষে রোপণ করেন আলু। এই অঞ্চলের পুরো চাষাবাদ সেচ নির্ভর। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নতুন নীতিমালায় চিন্তার ভাঁজ এই কৃষকের কপালে। বিএমডিএর নতুন নীতিমালা অনুযায়ী অপারেটর হতে চাইলে নারী ও পুরুষ উভয়ের জন্য জামানত ছিল 7,000 টাকা। এবার তা বাড়িয়ে পুরুষের জন্য 20,000 ও নারীদের জন্য 15,000 টাকা করা হয়েছে। নারী পুরুষ উভয়কে গভীর নলকূপের ঘরে রাতেও থাকা বাধ্যতামূলক। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস। ফরমের দাম 100 টাকার পরিবর্তে করা হয়েছে 1,000 টাকা। কমানো হয়েছে নলকূপ চালানোর সময়ও। এতে করে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা চাষিদের। অপারেটর নিয়োগের ব্যাপারে যে 7,500 টাকা ছিল সেটাকে আপনার 20,000 টাকা করেছে। আর যেটা মহিলাদের জন্য আবার ওই নিয়োগটা ছিল আগে 5,000 টাকা, সেটাকে করেছে এখন 15,000 টাকা। এটা তো আমাদের জন্য আসলে অসম্ভব দেওয়া। আলুতে আমরা যদি প্রতিদিন 15 ঘন্টা করে পানি লাগবে, তো এই পরিমাণে যদি আমরা 15 ঘন্টা করে পানি তুলি তাহলে আমাদের 2.5 মাসে পানিটা শেষ হয়ে যায়। আলু উঠবে না, সরষা বলেন, গম বলেন, ভুট্টা বলেন, কোনো আবাদই উঠবে না। ডিপের অপারেটর যারা আছে তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অভিযোগ উঠেছে বোর্ড সভায় আলোচনা ছাড়াই নতুন এই নীতিমালা করেছে কর্তৃপক্ষ। বিএমডিএর এমন সিদ্ধান্তকে শস্য উৎপাদনে অন্তরায় বলছেন রাজশাহী রক্ষা সংগম পরিষদের সাধারণ সম্পাদক। সময়সীমা বেঁধে দেওয়া কৃষকের জন্য এবং এই অঞ্চলের কৃষির পুরে বড় ধরনের একটা হুমকির চাপ আসবে বলে আমি মনে করি। সামনে যখন বোর্ড মিটিং হবে অবশ্যই আমি এই বক্তব্যগুলো তুলে ধরবো, যাতে কৃষকদের পক্ষে তাদের সুবিধা মতন জামানতটা গ্রহণ করা হয় এবং ফর্মের দামটা নির্ধারণ করা হয়। তবে বিএমডিএ কর্তৃপক্ষ বলছে গভীর নলকূপ অপারেটর নিয়োগে যে দুর্বৃত্তায়ন হয়েছে সেটি ভাঙতে নতুন নীতিমালা। পাশাপাশি ভূগর্ভস্থ পানির ব্যবহারও কমে আসবে। গত কয়েক বছরে টিউবওয়েলটা হয়ে গেছে, এটা একটা ব্যবসার একটা কেন্দ্রবিন্দু। এর সাথে জড়িত আছে কিন্তু অনেকেই। উপরের দিকে তাকে অপারেটর নিয়োগ করার জন্য কিন্তু সে কিন্তু কারো না কারো কাছ থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে, এবং সেটা পেপারে আপনারা আমি দেখলাম যে পেপারেও এসছে। বরেন্দ্র অঞ্চলে প্রায় 19,000 গভীর নলকূপের মাধ্যমে সেচ কার্যক্রম পরিচালনা করে বিএমডিএ। নতুন এই নীতিমালায় অপারেটর নিয়োগে বিশৃঙ্খলা সৃষ্টি ও সেচ ব্যাহত হওয়ার শঙ্কা চাষিদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। উত্তরের জেলা নীলফামারীতে ঝেঁকে বসতে শুরু করেছে শীত। ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে সকাল সন্ধ্যা।
বেলা গড়িয়ে গেলেও সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। শীতের দাপটের সঙ্গে হাসপাতালগুলোতেও বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সহকর্মী মামুনা রশিদ মিঠু রিপোর্ট, জানাচ্ছেন আপন আপু। হিমালয়ের পাদদেশ ঘেঁষা দেশের উত্তরের জেলা নীলফামারী। মধ্য নভেম্বর থেকে এ জেলায় ঝেঁকে বসেছে শীত। সকাল সন্ধ্যা বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বেলা বাড়লেও চারপাশ ঢাকা থাকে ঘন কুয়াশায়। বেলা গড়িয়ে গেলেও রাস্তায় হেডলাইট জ্বালিয়েই চলে যানবাহন। রাতের বেলা একটু ঠান্ডা মাগরিব আজানের পর বেশিক্ষণ করে, আর সকালবেলায় ভোর থেকে 10টা পর্যন্ত বাইরে হতে পারি না, ঠান্ডা বেশিরভাগ লাগিয়ে থাকে। ভোর 4টা থেকে সকাল 10টা পর্যন্ত শীত। এই শীতটা আমাদের অনেক ক্ষতি করতেছে, ছোট বাচ্চাদের আরো বেশি। এই ঠান্ডা শুরু হল, আমার গরিব মানুষের আজাব শুরু হল। না পাইছি কর্ম করিবে, না পাইছি বেড়েবার। বিকেল হইতে ঠান্ডা, সকাল 11টা পর্যন্ত ঠান্ডা। শীতের দাপট বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতেই বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, সর্দি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগে বেশিরভাগ আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। পরশু দিনের থেকে একটু জ্বর, পাতলা পায়খানা, এই কারণে আজকে সকালবেলা নিয়ে আইছি। কালকে রাত 11টার সময় মেডিকেলে আনছি। এখানে কালকে থেকে স্যালাইন 2টা গেল, ট্রিটমেন্ট চলতেছে, ডাক্তার এসে দেখতেছে। রোগবালাই থেকে বাঁচতে চিকিৎসকরাও দিচ্ছেন নানা পরামর্শ। গার্জিয়ানরা যদি একটু সচেতন থাকতো তাহলে এই অসুখগুলো হতো না। বিশেষ করে গার্জিয়ানরা যদি কিছু কিছু নিয়ম ফলো করে, যেমন শীতের সময় বাচ্চাদেরকে শীতের কাপড় পরায় রাখা, বিশেষ করে ছোট বাচ্চাদেরকে মাথায় টুপি পরানো, মোজা পরানো, এবং ভোরবেলা এবং রাতের বেলা যদি বাচ্চাদেরকে ঘর থেকে বের করা না হয়, কুসুম কুসুম গরম খাবার খাওয়ানো হয় এবং ফ্রেশ ফলমূল যদি খাওয়ানো হয়, তাহলে কিন্তু এই অসুখগুলো থেকে অনেকটাই বাচ্চাদেরকে রক্ষা করা সম্ভব। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের তথ্য মতে বর্তমান সময়ে দৃষ্টিসীমা 2000 সেন্টিমিটার থাকার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে সকাল সন্ধ্যা দৃষ্টিসীমা থাকছে 3 থেকে 400 সেন্টিমিটার। এতে বেগ পেতে হচ্ছে বিমান ওঠানামায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জিয়া কিভাবে তার রাজনৈতিক চিন্তাটাকে সুসংগত করেছিলেন। তিনি একজন সৈনিক ছিলেন, একজন চৌকস সৈনিক, স্বাধীনতা যুদ্ধ করেছেন। তার পূর্বে তিনি পাকিস্তানের ভারতের যে যুদ্ধ, সেখানেও তিনি এক অ্যাওয়ার্ডেড হয়েছেন তার মানে বীরত্বের জন্য, তার যুদ্ধের যে আপনার যোগ্যতার জন্যে, যোদ্ধা হিসেবে যোগ্যতার জন্যে। সেই মানুষটি যখন আপনার দায়িত্বে আসলেন, তিনি কিন্তু রাজনীতি সম্পর্কে খুব বেশি কিছু বুঝতেন না। তার মাঝে কিছু স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলোকে কিভাবে বাস্তবায়িত করবার জন্য, সেই জন্য তার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কিন্তু আমাদের বোঝা উচিত। তিনি সমাজের বিভিন্ন জায়গা থেকে প্রখ্যাত বিশিষ্ট জ্ঞানী লোকদেরকে সঙ্গে কথা বলতে শুরু করলেন। আমরা তাকে দেখেছি প্রথম দিকে তিনি কথাই বলতেন না, শুধু শুনতেন। তিনি রাজনীতিবিদ, প্রকৌশলী, চিকিৎসক, অধ্যাপক, বুদ্ধিজীবী, বিভিন্ন পেশায় নিয়োজিত বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, অর্থনীতিবিদ, পলিটিক্যাল সায়েন্টিস্ট, তাদের সঙ্গে দিনের পর দিন, রাতের পর রাত কথা বলেছেন। সেখান থেকে তিনি কিছু সংগ্রহ করেছেন। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আমি তখন সরকারি চাকরি করি, এডুকেশন মিনিস্ট্রিতে তখন আপনার ইউনেস্কো ন্যাশনাল কমিশনের কাজ করতাম ডেপুটেশনে। সেই সময় শহীদ জিয়ার ফ্রন্ট গঠন করেছেন রাজনৈতিক দলগুলোকে নিতে, এটা আমি পরে আসছি। ফ্রন্ট গঠন করেছেন, সেই ফ্রন্টের সবাই তিনি একটা শিক্ষা কমিশন তৈরি করলেন, এডুকেশন কমিশন। সেই এডুকেশন কমিশনে তিনি দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের তো নিলেনই, সঙ্গে কিছু বিশিষ্ট রাজনীতিবিদদেরও নিলেন। যেমন হাজী দানেশকে তিনি সেই কমিটির মেম্বার করেছিলেন। সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনায় বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবানন সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দিয়েছে।
রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন লেবাননের এক শীর্ষ কর্মকর্তা। তিনি জানান, যুদ্ধ বন্ধে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় পদক্ষেপ। ইতিমধ্যেই লেবানন তাদের লিখিত বক্তব্য মার্কিন দূতাবাসকে পাঠিয়েছে। এ সংশ্লিষ্ট আলাপ আলোচনার জন্য হোয়াইট হাউসের এক প্রতিনিধি বৈরুত সফরে আছেন। যুদ্ধবিরতির আলোচনার এ পর্যায়ে সোমবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় 5 জন নিহত ও অন্তত 30 জন আহত হয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের হামলায় চালিয়ে যাচ্ছে। রাশিয়ার আক্রমণের 1000তম দিন পার করছে ইউক্রেনবাসী। সাংস্কৃতিক রাজধানী শহর লাবিব এ নিয়ে যাওয়া হচ্ছে নিহত সৈন্যদের মরদেহ। যুদ্ধ শুরুর প্রথম দিকে ইউক্রেনের বাসিন্দারা অনেকটাই সহজভাবে নিয়েছিল রাশিয়ার আগ্রাসন, কিন্তু 2 বছর পরও যখন বন্ধ হচ্ছে না এ যুদ্ধ, তখন জরিপ বলছে শান্তির জন্য নিজ ভূখণ্ড ছাড়তেও রাজি বাসিন্দারা। নাসরিন আক্তারের রিপোর্টে দেখুন বিস্তারিত। করুণ সুর বাজছে লাভিভ শহরে। এ যেন স্বজন হারানোর বেদনারই করুণ আর্তনাদ। অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে নিহত সেনা সদস্যদের মরদেহ। চলছে শেষকৃত্যের প্রস্তুতি। এ সময় রাস্তায় বেজে ওঠে করুণ সুর। বাজাচ্ছেন এক বাদক, অন্যরা সড়কে দাঁড়িয়ে সুর শুনে হচ্ছেন সমব্যথী। কেউ বা হাঁটু গেড়ে শ্রদ্ধা জানান শহীদদের, যাদের কেউ কেউ এরই মধ্যে যুদ্ধে হারিয়েছেন তার নিকটাত্মীয়কে। এ চিত্র ইউক্রেনের লাভিভ শহরের। সাংস্কৃতিক রাজধানী নামে যার সুখ্যাতি, শহরটির সামরিক সমাধি ক্ষেত্রে 2022 সালের ফেব্রুয়ারির পর নতুন করে আরো 570টি কবর খোঁড়া হয়। এখনো বেশ কিছু জায়গায় সমর যুদ্ধে লিপ্ত ইউক্রেন রাশিয়া সৈন্য। যুদ্ধ শুরুর প্রথম দিকে রাশিয়ার এই আগ্রাসনকে অনেকটা সহজভাবে নিয়েছিল ইউক্রেনের বাসিন্দারা। আমি প্রথমে ভেবেছিলাম 1991 সালের মতো কোনো ব্যর্থ অভিযান হবে এবং এটি বেশি দিন স্থায়ী হবে না। যতক্ষণ না পর্যন্ত বহির্বিশ্ব আমাদের সমর্থন দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটি স্থায়ী হবে না। কিন্তু যুদ্ধের কলেবর বাড়ার সাথে সাথে ভুল ভাঙে ইউক্রেনবাসীর। বুঝতে পারে খুব শিগগিরই থামছে না এই যুদ্ধ। এরই মধ্যে একের পর এক বাড়ছে রাশিয়ার আগ্রাসনের মাত্রা। ক্রেমলিনের সৈন্যরা 1 বছরের মধ্যে সবচেয়ে দ্রুত সামনে আগাচ্ছে। এরই মধ্যে দখল করেছে গ্রামের পর গ্রাম, নিয়ন্ত্রণ নেয় শিল্পোন্নত অঞ্চল দনবাসেরও। এটি খুব দ্রুতই বন্ধ হচ্ছে না। তারা সাময়িক যুদ্ধবিরতিতে যেতে পারে, কিন্তু আবার সবকিছু আমাদের সন্তান ও নাতি নাতনিদের ওপর পড়বে। এর সমাপ্তির জন্য আমাদের তাই করতে হবে যা পোল্যান্ড ও সব ইউরোপিয়ান দেশ করেছিল। তারা সামরিক জোট ন্যাটোর সদস্য হয়েছিল এবং এতে তারা নিশ্চয়তা পেয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেনের সামরিক সহায়তা কমানোর ঘোষণায় নতুন চাপ সৃষ্টি হয় জনমনে। কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে নতুন তথ্য। ইউক্রেনের 32% বাসিন্দাই শান্তির জন্য নিজেদের ভূখণ্ড রাশিয়ার হাতে ছেড়ে দিতে প্রস্তুত। আমরা আর কোনো অশ্রু দেখতে চাই না। ইউক্রেনের মানুষ ছাড়া ইউক্রেন থাকবে না। তাই কোনো এক চুক্তিতে এসে এখনই এ যুদ্ধ বন্ধ হওয়া জরুরি। এমনকি যদি কিনা আমাদের কোনো ভূখণ্ড বিসর্জন দিতে হয়, এটাই ভালো হবে, কারণ আমরা আর কোনো মৃত্যু দেখতে চাই না। এখন পর্যন্ত যুদ্ধে মারা যায় ইউক্রেন রাশিয়ার বহু সৈন্য। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফ্রান্সের মার্কোসার চুক্তিতে কেন্দ্র করে ফরাসি কৃষক এর বিরুদ্ধে একজোট হয়েছেন। দেশজুড়ে রাস্তাঘাট বন্ধ করে বিক্ষোভ শুরু করেছেন তারা। তাদের বক্তব্য, এই চুক্তি বাস্তবায়ন তাদের জীবিকাতে নেতিবাচক প্রভাব ফেলবে। চুক্তিটি ঘিরে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো কৃষকদের সমর্থন দিয়েছেন। আরবিদ আফসারের রিপোর্ট, জানাচ্ছেন আফরিন মৌ। গভীর রাত, রাস্তায় সারিবদ্ধ হয়ে ছুটছে একের পর এক ট্রাক্টর। হেডলাইট ও সাইরেনের আলোয় আলোকিত হাইওয়ে। ট্রাক্টরগুলোতে লেখা নানা স্লোগান হঠাৎই একসাথে থেমে অচল করে দেয় হাইওয়ে। সবার বক্তব্য একই, মার্কোসার চুক্তি থেকে সরে আসতে হবে ফ্রান্স প্রশাসনকে। ইউরোপীয় ইউনিয়ন এবং ল্যাটিন আমেরিকার দেশগুলির মধ্যে মার্কোসার চুক্তির সম্ভাবনার বিরুদ্ধে সোমবার একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেছে ফরাসি কৃষকরা। তারা বলছেন,
চুক্তিটি সরাসরি আঘাত হানবে তাদের দৈনন্দিন রুটিরুচিতে। এই চুক্তির মাধ্যমে ল্যাটিন আমেরিকান দেশগুলোর কৃষিজাত পণ্য আমদানি হবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের বাজারে। এতে দেশীয় পণ্য ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত ফ্রান্সের কৃষকরা। কৃষকদের দুশ্চিন্তার সাথে একমত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইয়ের সাথে বৈঠকের পর ম্যাক্রো জানান এই চুক্তি অনুমোদন দেবে না ফ্রান্স। আমরা যেখানে মার্কোসার চুক্তির প্রতি নিন্দা জানাতে এসেছি। এমানুয়েল ম্যাক্রো ল্যাটিন আমেরিকার সফরে আছেন, তিনি আমাদের কথা তাদের কাছে তুলে ধরবেন। আমরা এই দেশগুলি থেকে কৃষিপণ্য আমদানি করতে চাই না, যেহেতু এটি আমাদের মান অনুযায়ী উৎপাদিত হয় না। ফ্রান্সে আমরা কৃষিজাত পণ্য উৎপাদন করতে সক্ষম। ব্রাজিলে আগামী 18-19 নভেম্বর হতে যাওয়া G20 সম্মেলনে চুক্তিটি চূড়ান্ত হতে পারে বলে আশঙ্কায় বিক্ষোভ করেছেন ফরাসি কৃষকরা। জার্মানি এবং স্পেনের মতো অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সুদূর প্রসারী চুক্তি দেখতে ইচ্ছুক তাদের দক্ষিণ আমেরিকার প্রতিপক্ষের সাথে। এতে ফ্রান্সের ভেটো কতটা কাজে দিবে তা নিয়ে শঙ্কিত দেশটির কৃষকরা। আমরা এই চুক্তিটি নিয়ে হতাশায় আছি। আমাদের অনেক মিথ্যা আশা দেওয়া হয়েছে, তাই আমরা এখানে আমাদের সর্বশক্তি দিয়ে জড়ো হয়েছি। মার্কোসার চুক্তিকে কেন্দ্র করে আন্দোলন আরো বেগবান করার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের কৃষকরা। তাদের দাবি, ফ্রান্সকে যে কোনো মূল্যে বেরিয়ে আসতে হবে এই চুক্তি থেকে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।